জয় আম্বেদকর, জয় সংবিধান। তো বাবা সাহেব আম্বেদকর কেন বৌদ্ধ ধর্মের পুনর্জাগর ঘটালেন, কেন বৌদ্ধ ধর্মে দীক্ষা দিলেন এদেশের লক্ষ লক্ষ বহুজন মূল্যবাসী সমাজের মানুষদের 1956 সালে 14ই অক্টোবর? এটা কি শুধু ওই দিনের ঘটনা ছিল? না, এটা ছিল বাবা সাহেব আম্বেদকরের সারা জীবনের লড়াইয়ের অন্তিম পথ বা শেষ পথ, এবং যাকে বলা হয় মহা অস্ত্র। এই পথেই বহুজন মূল্যবাসী সমাজের সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক, ধর্মীয় সব দিক দিয়ে মুক্তি ঘটবে। তো আমরা পরপর এই বিষয় নিয়ে আলোচনা করছি। এর আগের ভিডিওয়ে যতদূর পর্যন্ত আলোচনা হয়েছিল যে অস্পৃশ্যদের প্রতি ব্রাহ্মণ তথা উচ্চবর্ণের লোকজনদের যে সামাজিক যে নির্যাতন বা জুলুম বা সামাজিক যে বয়কট এদের প্রতি, অস্পৃশ্যদের প্রতি, সেটা কতটা মারাত্মক, কতটা নির্মম, কতটা যন্ত্রণাদায়ক ছিল তার দুটো উদাহরণ দিয়েছিলাম। তারই শেষে বালাই সম্প্রদায়ের, বালাই নামক একটা জাত বা কমিউনিটি মধ্য ভারতে, তাদের উপরে যে গুজরাটের সম্ভবত তো রাজপুত, ব্রাহ্মণ তথা প্যাটেলদের যে তাদের যে নিষেধাজ্ঞা, যে বালাইরা ভালো জামা কাপড় পরতে পারবে না, বালাইদেরকে বিনা শ্রমে এই উচ্চবর্ণদের জন্য, উচ্চ জাতের লোকেদের খেটে দিতে হবে, তাদের বিনা শ্রমে মানে বিনা পারিশ্রমিকের শ্রম দিতে হবে, এই বিভিন্ন বিধিনিষেধ চাপিয়েছিল। এবং এটা যদি মানো তো তবে তুমি থাকতে পারবে, তাদের মানে গ্রামে থাকতে পারবে, নইলে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হবে। তো এই বিধিনিষেধ বালাইরা মেনে নেয়নি। তার পরিণামে কি হয়েছিল আজ সেটাই আলোচনা হবে। তারপর আরো দুই একটা উদাহরণ। বালাইরা সেই সব শর্ত মানতে অস্বীকার করেছিল, তখন হিন্দুরা তাদের বিরুদ্ধে লেগে গেল। গ্রামে জলের পাতকুয়া থেকে জল নেওয়া বন্ধ করে দিল, মাঠে গরু মহিষ প্রভৃতি চড়ানো বন্ধ হয়ে গেল। মানে বালাই কমিউনিটি জল পান করা বন্ধ করে দিল মাঠে, মানে কুয়া থেকে। এবং গরু মোষ, মানে বালাই যারা যে অস্পৃশ্য জাত, এদের তো এই গরু মোষ চড়িয়ে তাদের ঘুটে বেচে, তাদের দুধ বেচে, এভাবেই তাদের পেট চলতো। তো সেই গরু মোষ পোষাটাও পালন করাটাও বন্ধ করে দেওয়া হলো। বালাইরা যাতে দৈনন্দিন জীবনযাত্রা নির্বাহ না করতে পারে তার সব রকম ব্যবস্থা করলো বর্ণ হিন্দুরা। মাঠে হিন্দুদের জমির উপর দিয়ে গেলে বালাইদের নিজ জমিতে চাষ করা নিষিদ্ধ হলো। বালাইদের গরু ছাগল এ তো মাঠে চাষ করা বন্ধ, মানে মাঠে চড়া বন্ধ করলো, প্লাস এর সাথে এদের চাষবাস করা বন্ধ করে দেওয়া হলো। ভাবুন, জল খাওয়া বন্ধ করে দিচ্ছে, ধান চাষ করা বন্ধ করে দিচ্ছে, চাষবাস বন্ধ করে দিচ্ছে। অস্পৃশ্যদের উপর এইরকম সামাজিক নিপীড়ন 1930 এই সময়ের ঘটনা। অর্থাৎ বালাইদের যদি এমন জমি থাকে যে ওই জমিতে যেতে হলে অন্য এক হিন্দু কৃষকের জমির উপর দিয়ে যেতে হবে, তবে বালাইরা ওই জমি চাষ করার জন্য হিন্দুদের জমির উপর দিয়ে যেতে পারবে না। সাধারণত গ্রামে গঞ্জে জমিতে কি হয়, আমরা যখন যাই মাঠে, একটা জমির উপর দিয়ে আমরা হেঁটে যাই, কারো আলের উপর দিয়ে হেঁটে যাই, অন্য জমি দিয়ে হেঁটে যাই, কারণ রাস্তা তো কমন। বড় মাঠের মাঝখানে বিভিন্ন লোকের জমি থাকে, আমরা একে অপরের জমিতে উপর দিয়ে হেঁটে যাই, কি আমরা নিজেদের জমি চাষ করি। বালাইদের উপরে এমন নিষেধাজ্ঞা হলো যে তোমরা বর্ণ হিন্দুদের জমির উপর দিয়ে হাঁটতে পারবে না। হিন্দুরা তাদের গরু বাছুর বালাইদের মাঠে চড়াতে শুরু করলো, মানে বালাইদের মাঠের উপর বর্ণ হিন্দুরা নিজেদের গরু বাছুর ছেড়ে দিল, অথচ বালাইদের গরু বাছুর হিন্দুদের মাঠের উপর চড়ানো নিষিদ্ধ হলো। বালাইরা মহারাজার দরবারে এই অত্যাচারের প্রতিকারের জন্য আবেদন করলো। তখন ছোট ছোট বিভিন্ন জমিদার, রাজরাজারা শাসন করত, তো তাদের কাছে গিয়েও কোনো সুরাহা বালাইরা পায়নি। তার ফলে অত্যাচার ক্রমাগত বেড়েই চলল।
বাধ্য হয়ে স্ত্রী পুত্র সহ শত শত বালাই পরিবার পূর্বপুরুষদের ভিটে মাটি ছেড়ে নিকটবর্তী ধর, দেওয়াস, বাগলি, ভোপাল, গোয়ালিয়র এবং অন্যান্য স্থানে চলে গিয়ে আশ্রয় গ্রহণ করেছিল। নতুন স্থানে গিয়ে তাদের ভাগ্যে কি ঘটেছিল তা সহজেই অনুমান করা যায়। কি নির্মম, কি নিষ্ঠুর ব্যবস্থা, যেখানে মানুষদের সামাজিকভাবে বয়কট কতটা বিভৎস হতে পারে। আজকে সমাজের আজকের দিনে আমরা যারা এসসি এসটি ওবিসিরা, আমরা যারা সাংবিধানিক অধিকার বলে আমরা একটু হলেও মানুষের মর্যাদা নিয়ে বাঁচতে পারছি, আমরা আইনি সুরক্ষা পাই আর না পাই, অন্তত যে সাংবিধানিক সংস্থাগুলো আমাদের সামনে আছে, বিচার ব্যবস্থা, পুলিশ প্রশাসন বিচার ব্যবস্থাতে তো আমাদের ন্যায় মিলছে না, কিন্তু তবুও যতটুকু সাপোর্ট আমরা পাচ্ছি এ সম্পূর্ণ সংবিধানের কারণে। তাহলে এই যে 80, 90, 100 বছর আগে কি অবস্থা ছিল, যেখানে কোনো ন্যায় পাওয়ার জায়গা নেই, অস্পৃশ্যদের সামাজিক বয়কট, প্রকাশ্য এদের কুয়ো থেকে জল পান করাটাও বন্ধ করা হচ্ছে, চাষবাস করা বন্ধ করা হচ্ছে, এদের রাস্তাঘাটে হাঁটাচলা বন্ধ করে দেওয়া হচ্ছে। তাহলে মানুষের উপরে যদি এইরকম নির্মম জুলুম অত্যাচার চলে, তারা কোথায় যাবে? তো এই বিষয়গুলো অনুধাবন করার বিষয় আছে, অনুভব করার বিষয় আছে, অনুভব করা যে মাত্র বাবা সাহেবের জীবদ্দশার ঘটনা 100 বছর আগে, 90 বছর আগে যদি সমাজের এই পরিস্থিতি থাকে, তাহলে যে ধর্মের আজকের গুণগান করা হয়, আজ আমরা সবাই আজ হিন্দু, আজ যে প্রচার চলে আমরা সবাই হিন্দু, কারণ আজ ভোট চাই, আজ অস্পৃশ্যদের ভোট চাই, এমএলএ এমপি হতে গেলে আজ ভোট চাই, প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রী হতে গেলে আজ শিডিউল কাস্টদের ভোট চাই, কারণ পশ্চিমবঙ্গে শিডিউল কাস্টদের 25% ভোট, আজ আদিবাসীদের ভোট চাই, পশ্চিমবঙ্গে আদিবাসীদের 10% ভোট, অল ইন্ডিয়াতে 10% ভোট, শিডিউল কাস্টদের অল ইন্ডিয়াতে প্রায় 15 থেকে 17% ভোট, শূদ্রদের আজ ভোট 50%-এর উপরে। বাবা সাহেব যে কি কত বড় বিপ্লব ঘটিয়ে গেছেন, নিঃশব্দ বিপ্লব, শুধুমাত্র তার শিক্ষার জোরে, এডুকেশনের জোরে, তার ট্যালেন্টের জোরে। আমরা এসসি এসটি ওবিসিরা আজকে যারা ভোগবিলাসে মেতে আছি, আমরা একটুও ভেবে দেখি না যে কোন সমাজ থেকে আজ কোন সমাজ তৈরি হয়েছে, অথচ এই সংবিধান নাকি খারাপ। আজকের যারা সংবিধান বিরোধীরা প্রচার করছে যে সংবিধান নাকি খারাপ, এই সংবিধান নাকি বিদেশিদের সংস্কৃতি। ভাবতে পারেন এদের মানসিকতা, এদের উদ্দেশ্য কি? তো এই অ্যানিহিলেশন অফ কাস্ট বইটা পড়ুন এসসি বেশিটা। এরপরে আর একটা ঘটনা বলছি, গুজরাটের কবিথা নামক স্থানের ঘটনা স্মরণ করা দরকার। কবিথা নামক স্থানের হিন্দুরা, বর্ণ হিন্দুরা, ব্রাহ্মণ, রাজপুত, এরাই সরকার কর্তৃক পরিচালিত স্কুলে, সেই সময় ব্রিটিশদের শাসন, ব্রিটিশরা সরকারি স্কুল চালাচ্ছে, সেই স্কুলে নিয়ন্ত্রণ কাদের? বর্ণ হিন্দুদের, আপার কাস্ট লোকদের, ব্রাহ্মণ রাজপুতদের। তারা অস্পৃশ্যদের হুকুম জারি করলো যে তারা যেন ওই স্কুলে, অস্পৃশ্যরা যেন তাদের ছেলে মেয়েদের স্কুলে না পাঠায়। গুজরাটের ঘটনা 1920-30-এর ওই সময়ে। আর একটা ঘটনা, গুজরাটের আহমেদাবাদ জেলার জানু নামক গ্রামে ঘটনা 1995 না, সম্ভবত 1895 সালে। 1895 সালে নভেম্বর মাসে অবস্থা সম্পন্ন কিছু অস্পৃশ্য পরিবারের মেয়েরা পিতলের কলসি ও ধাতু নির্মিত পাত্রে জল আনতে শুরু করেছিল। অস্পৃশ্যরা সেই সময় পিতলের কলসিতে জল আনছে। আমরা সবাই জানি যে 20-30 বছর আগে আমাদের সবার বাড়িতে বাড়িতে পিতলের কলসি, কাঁসার কলসি আমরা ইউজ করতাম, আমাদের মা ঠাকুমারা তো পিতলের কলসি ইউজ করতো। আজকের দিনে আর পিতলের কলসি ইউজ হয় না, আজ তো প্লাস্টিকের ড্রাম বা প্লাস্টিকের জিনিসপত্র, মাটির কলসি, এগুলো ইউজ হয়, কিন্তু সেই সময় পিতলের চল ছিল। কিন্তু সেই সময় পিতলের কলসি উচ্চবর্ণীয়দের আত্মসংগ্রামের বিষয় বা তাদের
তাদের বিষয় আর কি, মানে এটা পিতলের কলসি মানে উচ্চবর্ণীরা ব্যবহার করবে। তো অস্পৃশ্যরা যখন পিতলের কলসি, কিছু কিছু অস্পৃশ্য ধরো টুকটাকে ধরো তার জমি চাষবাস করে তাদের যখন কিছু পয়সা কড়ি হয়েছিল, তারা যখন পিতলের কলসি, তখন পিতলের কলসি ব্যবহার করা শুরু করলো। খুব স্বাভাবিক, যে সমাজ নিপীড়িত, বঞ্চিত, যে সমাজ সামাজিক বৈষম্যের শিকার, তো তাদের যখন ভিতরে একটা সামর্থ্য তৈরি হয়, তো তখন তারা চেষ্টা করে যে উচ্চ সম্ভ্রম মানে সম্ভ্রান্ত যে মানে সমাজ বা পরিবার, তারা যা কিছু করে, তো এই নিম্ন বর্ণের মানুষরা সেগুলো ফলো করার চেষ্টা করে। তো সেই রকম তাদের মনে হয়েছিল যে পয়সা কড়ি হয়েছে, কিছু মানুষের হয়তো তারা পিতলের কলসি ব্যবহার করা শুরু করেছিল। অস্পৃশ্য মেয়েদের ধাতু নির্মিত পাত্রে জল আনতে দেখে হিন্দুদের আত্মসম্মানে আঘাত লাগে। তার মানে পিতলের কলসিতে জল আনাটা বর্ণ হিন্দুদের আত্মসংগ্রামের বিষয়। অস্পৃশ্যরা পারে না এতে, অস্পৃশ্যদের হয়তো মাটির খোলা টলা এগুলোই তাদের ব্যবহার করতে হবে, এরকম ব্যাপার। প্রতিমধ্যে রাস্তায় যখন অস্পৃশ্য মেয়েরা কলসিতে করে জল আনছে, পিতলের কলসিতে, তখন এদেরকে মারধর করা শুরু করলো বর্ণ হিন্দুরা। আজও হয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে, বিভিন্ন গ্রামে অঞ্চলে, সেই জায়গাগুলোতে এখনো খাপ পঞ্চায়েত চলে। তো অস্পৃশ্যদের প্রতি এখনো পর্যন্ত তাদের বিভিন্ন বিধিনিষেধ, ঘোড়ায় চড়ে বিয়ে করা যাবে না, বাইক চড়া যাবে না, গোপ রাখা যাবে না, ভালো জামা প্যান্ট পরা যাবে না, হাসা যাবে না বর্ণ হিন্দুদের সামনে চেয়ারে বসা যাবে না। আমরা এখনো প্রতিনিয়ত খবরে দেখি এসব খবর। তো অস্পৃশ্য মেয়েদের মারধর করা শুরু করলো উচ্চ বর্ণের লোকজন বা বর্ণ হিন্দুরা। বাবা সাহেব আম্বেদকর বর্ণ হিন্দু বলছেন বা হিন্দু বলছেন এই ব্রাহ্মণ, রাজপুত যারা উচ্চ বর্ণের লোকজন। সম্প্রতি এটা একটা ঘটনা, আর একটা ঘটনা, সম্প্রতি জয়পুর রাজ্যের চাকওয়ারা গ্রামে অস্পৃশ্যদের প্রতি গুরুতর অত্যাচারের ঘটনা ঘটেছিল, সংবাদপত্রে প্রকাশ হয়। একজন অস্পৃশ্য মহিলা তীর্থযাত্রা করার পর বাড়িতে এসে প্রতিবেশীদের ঘি দিয়ে ভোজ খাইয়েছিল। মানে কিছু খাওয়া দাওয়া, আমরা ছোটবেলায় দেখেছি, আমার ঠাকুমা বা গ্রামের বিভিন্ন বয়স্ক লোক যখন তীর্থ করে আসার পরে গ্রামের লোককে খাওয়ায়, আমি নিজের চোখে দেখা এই ঘটনা। তো এরকম ঘটনা তখন এক অস্পৃশ্য মহিলা এরকম করেছিল, এবং সে খাওয়ার সময় ঘি দিয়েছিল, ঘি খেতে দিয়েছিল। সাধারণ মানে অস্পৃশ্য মানে কি, সে তার অস্পৃশ্য প্রতিবেশীদেরই খাওয়ার জন্য ডেকেছিল, উচ্চবর্ণের লোক তা আসবে না। তো ঘি খেতে দিয়েছিল, সেই ঘি কেন খাবে অস্পৃশ্য? ঘি তো উচ্চবর্ণীদের খাবার। আজও আমরা ভাবি না যে ঘি খাবার মানে ঘি তো বড় লোকদের খাবার। তো এই ঘি খেয়েছিল বলে সেই অস্পৃশ্য সেই ভোজ বাড়িতে উচ্চবর্ণের লোকজন এসে তাণ্ডব করে এবং সেই খাওয়া দাওয়া তারা ভেস্তে দেয়, পুরো মানে খাবার দাবার সব তছনছ করে দেয়। এই ঘটনাটা সেই সময়ের ঘটনা। বাবা সাহেব একটা উদাহরণ দিয়ে এই অ্যানিহিলেশন অফ কাস্টে ব্যাখ্যা করেছেন। তারপর শেষে বাবা সাহেব কি বলছেন, এই যে ভোজনরত অস্পৃশ্য মানুষদের প্রতি গুরুতর প্রহার শুরু করে বর্ণ হিন্দুরা এবং যাবতীয় খাবার নষ্ট করে দেয়। সকলে আত্মরক্ষার জন্য পরিবেশন করা খাদ্য ফেলে ছোটাছুটি করে। মানে অস্পৃশ্যদের উপর দল বেঁধে এখনো পর্যন্ত হয়, দেখবেন উত্তরপ্রদেশ, রাজস্থানে প্রায় সময় ঘটে। এই বিহারে ঘটলো কদিন আগে, মানে পুরো একটা অস্পৃশ্য পাড়া, কয়েকশো পরিবারের সব বাড়িঘর পুরো জ্বালিয়ে দিয়েছে উচ্চবর্ণের লোকজন, জমির একটা বিবাদ নিয়ে। এই মাসখানেক আগের ঘটনা, বিহারে, উত্তরপ্রদেশে ঘটে, রাজস্থানে ঘটে, মধ্যপ্রদেশে ঘটে প্রায় সময়, যে দল বেঁধে এসে লাঠি সোঁটা নিয়ে কোনো অস্পৃশ্যদের বাড়ি ভাঙচুর করে দিল, পাড়ায় আগুন লাগিয়ে দিল প্রায় সময়। তো সেই সময়ের ঘটনা, মানে দল বেঁধে এসে সেই ভোজ বাড়ি খাওয়া দাওয়া নষ্ট করে দিয়ে মারধর করা শুরু করলো লাঠি সোঁটা নিয়ে। অস্পৃশ্য মানুষরা পালিয়ে ছুটলো। বাবা সাহেব কি বলছেন, ভোজনে নিযুক্ত নিরীহ অস্পৃশ্য মানুষদের প্রতি এরূপ পৈশাচিক আক্রমণের কারণ কি ছিল? কারণ এই ছিল যে যেহেতু অস্পৃশ্য মানুষদের ভোজে ঘি পরিবেশন করা হয়েছিল, তার আর হিন্দু সমাজে অস্পৃশ্য মানুষদের ঘি খাওয়ার অধিকার নেই। নিঃসন্দেহে ঘি ধনীদের একটি বিলাসপূর্ণ খাদ্য, মানে বিলাসিতাপূর্ণ খাদ্য। ভাবুন, ঘিয়েরও জাত আছে। এই হচ্ছে কে হিন্দু সমাজ ব্যবস্থা।
আজকে সবাই যে বলা হয় আমরা সবাই হিন্দু, ভালো খারাপ বিচার করার আগে সমাজের যে পরিস্থিতি, যে দৃশ্যটা বাস্তব, সামাজিক যে ব্যবস্থা যেটা বাস্তব, আমরা কি ভেবে দেখি? আমরা পশ্চিমবঙ্গে শিডিউল কাস্টরা ভাবি এখানে জাতপাত নেই, এবং যখন তামিলনাড়ুতে অত্যাচার হয় দলিতদের উপর, যখন উত্তরপ্রদেশে দলিতদের উপর অত্যাচার হয়, যখন বিহারে দলিতদের উপর অত্যাচার হয়, আমাদের গায়ে লাগে না। আরে ও তো বিহারের দলিত, আমি তো আর পশ্চিমবঙ্গে। কাস্ট এমন, জাতি এমন একটা ব্যবস্থা যেখানে এক জাত অন্য জাতের প্রতি কোনো, এদের কোনো ইমোশন থাকে না, কোনো অ্যাটাচমেন্ট থাকে না। এই জাত জায়গার উপর ডিপেন্ড করে, রাজ্যের উপর ডিপেন্ড করে, গ্রামের উপর ডিপেন্ড করে। আচ্ছা, ওই গ্রামের উপর অত্যাচার হয়েছে, আমার কি? এই পাড়ায় অত্যাচার হয়েছে, আমার কি? ওই রাজ্যে হয়েছে, আমার কি? জাত আমাদেরকে এইভাবে ভাগ করে রেখেছে। তো এই জাত মুক্ত সমাজ কিভাবে নির্মাণ হবে? বাবা সাহেব সেই উদ্দেশ্যে বৌদ্ধ ধর্মে ফিরেছিলেন, কারণ বৌদ্ধ ধর্ম জাতিমুক্ত ধর্ম, কুসংস্কার অন্ধবিশ্বাস ঈশ্বর ধারণা মুক্ত ধর্ম, যেখানে মানুষ মানুষের প্রতি বন্ধুত্ব ভাইচারা শিক্ষা পাওয়া যায়। তাই বাবা সাহেব ফিরে গেছিলেন। এগুলো ঘটনার সাথে, এক ঘটনার সাথে আর এক ঘটনাকে ব্যাখ্যা করলে বা ভাবলে পরিষ্কার হয়ে যায়। তাই এসসি এসটি ওবিসিদের এগুলো ভাবা খুব দরকার, বোঝা খুব দরকার। জয় ভীম, জয় মল্লিবাসী।